অন্যদিকে দেয়ারা নিজের মনে কিছু ভাবতে ভাবতে হাউজে ঢুকছে। দেয়ারাকে দেখে মনে হচ্ছে ও গভীর চিন্তায় মগ্ন। হাঁটতে হাঁটতে হঠাৎই ও কারো সাথে ধাক্কা খায়। আই এম সরি, আমি বুঝতে। না না দিয়া, ঠিক আছে, আমিও খেয়াল করিনি। আরে রুহি, কেমন আছো? আমি ভালো আছি, তোমার কোথাও লাগেনি তো? দিয়ারা, না না, আমি ঠিক আছি একদম। তোমার সাথে আরও একজন যে কাজ করে সে কোথায়? ওকে তো দেখছি না। তুমি কি রিনার কথা বলছো? আসলে ও আজকের দিনটার জন্য একটু ছুটি নিয়েছে। ও আচ্ছা, আমি আসছি, হ্যাঁ। দেয়ারা চলে যাচ্ছিল, কিন্তু ওর হঠাৎ একটা কিছু মনে পড়তেই আবার ফিরে এলো রুহির কাছেও। ওর কাছে এসে এদিক ওদিক তাকিয়ে একটু হেসে ওকে জিজ্ঞেস করলো, রোহি, তোমার বান্ধবী মানে রিনা, ও নতুন কাজ করছে না এখানে? হ্যাঁ, কয়েক মাস হলো জয়েন করেছে। ওর কাজটা কি ঠিক? ও কি ডিজাইনার? রুহি চুপ করে গেল দিয়ারার প্রশ্ন শুনে। রুহি আজ করতে পারছে দিয়ারা কেন এতগুলো প্রশ্ন করছে। রুহি কিছুক্ষণ চুপ থেকে হাসি মুখে দিয়ারার হাতের উপর হাত রেখে বলল, দিয়াদি, তুমি চিন্তা করো না। তুমি ঠিক যেমন ডিজাইনারের ড্রেস চাইছো, আমি চেষ্টা করব তেমন ডিজাইন তৈরি করার। রুহির এমন উত্তরে দিয়ারা অবাক হয়ে কিছু জিজ্ঞেস করার আগেই দেখলো ওর পাশ দিয়ে অভ্র চলে গেল। দিয়ারার মাথায় সাথে সাথে বিষয়টা খেলে গেল। রুহি অভ্রকে দেখেই প্রসঙ্গ বদলে ফেলল কেন? রিনা ভিকি স্যারকে পছন্দ করে দিয়াদি। ভিকি স্যার সম্পর্কে সমস্ত খোঁজও রেখেছে। দিন যত যাচ্ছে ওর মাথায় ভিকি স্যারকে পাওয়ার ভূতটা চেপে বসেছে। এতে ওর ভালো হবে না, তাই আমি জানিয়ে দিলাম তোমায়, কারণ আমি ওর ভালো চাই বন্ধু হিসেবে। তোমার সাথে পরে আমি কথা বলে নেব। দিয়ারা হাসি মুখে ওখান থেকে সরে এলো, কারণ ওর মনে হচ্ছে কেউ ওকে রাখছে চোখে চোখে রাখছে। এসব ভাবতে ভাবতে আদ্ভিকের ক্যাবিনে যাওয়ার পথে হঠাৎই দিয়ারা দেখলো একটি মেয়েকে বসে থাকতে। এই মেয়েটিকে সে আগে তো কখনো দেখেনি এখানে। তাহলে কি নতুন কোনো ক্লায়েন্ট? ম্যাডাম, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আমি আসলে দেব। দিয়ারা মেয়েটিকে উঠে দাঁড়িয়ে কিছু বলার মাঝপথেই ওর পেছনের দিকে তাকাতে দেখল। মেয়েটির মুখের নামটা শুনে ও নিজেই পেছন ফিরতে দেখল দেবাংশু দাঁড়িয়ে আছে। দেবাংশুকে দেখে মনে হচ্ছে সে ভীষণ পরিমাণে বিস্মিত। অস্ফুট স্বরে দেবাংশু বলে ওঠে, তানিশা। দেব, আই মিস ইউ সো মাচ। তানিশা এসে দেবাংশুকে জড়িয়ে ধরতেই দেবাংশু একটু পিছিয়ে যায়। সে বুঝতে সময় নেয় বিষয়টাকে, এবং বুঝে নেওয়ার পর সামনে তাকাতেই দেখে দিয়ারা করুণভাবে ওদের দিকে তাকিয়ে আছে। দেবাংশু আর দিয়ারার আই কন্ট্রাক্ট হয়ে গেলে দিয়ারা চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে ফেলে। দেবাংশু চটজলদি তানিশাকে সরিয়ে দেয় নিজের থেকে, কারণ দিয়ারা এভাবে মুখ ফিরিয়ে নেওয়ায় তার একটা মিশ্র অনুভূতি হচ্ছে। প্রথমত সে আতঙ্কিত যদি দিয়ারা তার থেকে দূরে সরে যায়। দ্বিতীয়ত সে রাগান্বিত দিয়ারা দূরে সরে যাওয়ার কারণ এই মেয়েটা। হোয়াট দ্য হেল তানি, তুই এখানে কি করছিস? প্লিজ দেব, আমি তোর গার্লফ্রেন্ড, তুই এভাবে আমার সাথে বিহেভ করিস না। আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে। দিয়া, কোথায় যাচ্ছিস তুই? শোন একবার আমার কথাটা। তানিশার কথা বলার মাঝেই দিয়ারা চলে যায় অন্যদিকে, আর দেবাংশু উদ্যত হয় ওকে আটকানোর জন্য। দেবাংশু একটু এগোতেই তানিশা দেবাংশুর হাত ধরে বাধা দেয়, যার ফলে দেবাংশু আরও রেগে যায়। হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে নিয়ে বলে, তোর প্রবলেমটা কি তানি? কি প্রমাণ করতে চাইছিস তুই এত বছর পরে ফিরে এসে? এটাই যে আমি তোকে এখনো ভালোবাসি। আমি সবসময় তোকে ভালোবাসতাম, বিশ্বাস কর একবার আমার। এখানকার খোঁজ কিভাবে পেলি তুই? ভিকির সাথে কন্ট্রাক্ট ছিল তোর? না না, আমি এখানে এসে ওর খোঁজ করেছি। ওর নাম ডাক থাকায় প্রবলেম হয়নি খুঁজে পেতে। ওই আমাকে বলল সবটা মিটমাট করে নিতে। দেব, তুই। তানিশার কথা শেষ হওয়ার আগেই দেবাংশু আদ্ভিকের ক্যাবিনের দিকে পা বাড়ালো। মাথায় এক প্রকার আগুন জ্বলছে দেবাংশুর। আদ্ভিকের ক্যাবিনে গিয়ে নক করতেই যে উত্তর এলো, সঙ্গে সঙ্গে দেবাংশু ভিতরে ঢুকে গেল। হন হন করে আদ্ভিকের ডেস্কের দিকে এগিয়ে গিয়ে বলল, তানিশা এখানে কি করছে ভিকি? তুই ওকে আমার সাথে দেখা করার সুযোগ করে দিয়েছিস? লাইক সিরিয়াসলি? ও আমার সাথে দেখা করতে এসেছিল, বলল তোর সাথে দেখা করাটা খুব দরকার, তাই তাই তুই ওকে আমার সাথে দেখা করার সুযোগ করে দিলি। তুই কি ভুলে গেছিস তানিশা আমার এক্স গার্লফ্রেন্ড? নাকি এটা ভুলে গেছিস ওর জন্য তোর আর আমার মধ্যে ঝামেলা হয়েছিল? কাম ডাউন দেব, আমি কিছুই ভুলিনি। দেবাংশু, তাহলে কেন ওকে আমার কাছে পাঠিয়েছিস সব মিটমাট করতে বলে?
আর ইউ ক্রেজি? আমি ওর সাথে মিটমাট করব, যার সাথে কিনা আমার কোনো অ্যাটাচমেন্ট নেই। কখনো ভাবিসিনি, ভালোবাসিনি ওকে আমি। মানিনি নিজের গার্লফ্রেন্ড বলে। তোর কার সাথে তোর অ্যাটাচমেন্ট আছে? কাকে ভালোবাসিস তুই? দেবাংশু কিছু বলতে গিয়েও থেমে যায় আদ্ভিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে। মাথা নিচে নামিয়ে নিলেই হঠাৎ দিয়ার করুণ চাহনি আর চলে যাওয়ার দৃশ্যটা ভেসে ওঠে ওর চোখের সামনে। দিয়া ওভাবে চলে গেল। আমি কিছু বলার সুযোগ পেলাম না। ভুল বুঝলো আমাকে? হ্যাঁ, কি বললি? শুনতে পেলাম না। না না, কিছু না। তুই তানিকে চলে যেতে বল ভিকি। আমার ওকে মোটেও পছন্দ নয়। ওর জন্যই আমাদের মধ্যে এত ঝামেলা হয়েছিল। আর ও আবারও একই কাজ করবে। আজকে আমাকে বলল তুই নাকি ওকে মিটমাট করে নিতে বলেছিস। সব সময় কথা বাড়িয়ে বলা ওর অভ্যেস। দেবাংশ অন্যদিকে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। আদ্ভিক দেবাংশুর কাঁধে হাত দিল একটা নিঃশ্বাস নিয়ে। তুই স্টুডিওতে যা, আমি দেখছি বিষয়টা। আমি তানিশাকে বুঝিয়ে বলবো যাতে ও তোর পিছু ছেড়ে দেয়। কিন্তু ও এত সহজে ছাড়বে বলে মনে হয় না। যদি তোর জীবনে এমন কেউ থাকতো যাকে তুই ভালোবাসিস, তাহলে হয়তো ও সরে যেত। বাট ইটস ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। খুব সাবধান ভিকি। তুই জানিস ও ঠিক কেমন। আমি আগেও তোকে বারণ করেছিলাম, এখন আবার তোকে বারণ করছি। দেবাংশ চলে গেলে আদ্ভিক দেবাংশুর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। চোখের সামনে এক ঝলকে নিজের ফ্ল্যাশব্যাকটা ফিরে আসে আদ্ভিকের। বাস্তবে ফিরে আসে ওর জীবনের সব থেকে কাছের মানুষের হাতের স্পর্শে। জিও, তুমি অর্জুন চ্যাটার্জির ফ্যাশন হাউসে চলে যাও দিয়ারার সাথে। আমি তোমার নাম সাজেস্ট করেছিলাম ওনাকে অ্যাজ এ ডিজাইনার। উনি তোমার ডিজাইন দেখে খুব খুশি হয়েছেন আর পছন্দও করেছেন। তুমি আমাকে জিজ্ঞাসা না করে আমার নাম সাজেস্ট করে দিলে। আদ্ভিক একটু ঘাবড়ে গেল। সত্যিই তো, সে একবারও পারমিশন নেয়নি শিয়ারার। আদ্ভিক ক্ষমা চাওয়া সুরে বলল, আই এম সরি শিও। আসলে আমি ভেবেছি তুমি কাজ করতে চাও, তাই এজন্যই আমি আমি তোমার সাথে থেকে কাজ করতে চাই আভি। আদ্ভিক কিছুক্ষণ তাকিয়ে রইল অবাক হয়ে শিয়ারার মুখের দিকে। তারপর হালকা হেসে ফেলল। শিয়ারাকে বুকে টেনে নিয়ে বলল, তুমি আমার সাথে কাজ করবে যান। এই প্রথম বাইরের কোনো ফ্যাশন হাউস তোমাদের দুই বোনকে চুজ করেছে, তাই একসাথে কাজ করার সুযোগ পাবে তোমরা। আর যথেষ্ট বিশ্বাসযোগ্যও নেই, তাই জন্যই আমি রাজি হয়েছি। এরপর থেকে তো আমার ফ্যাশন হাউসের মেইন ডিজাইনার তুমিই হবে। দিয়াকে আমার হাউসের জন্যই কাজ করতে হবে। দিয়াকে কেন তোমার ফ্যাশন হাউসের হয়ে কাজ করতে হবে? ও তো অন্য যে কোনো ফ্যাশন হাউসের হয়ে কাজ করতেই পারে, যেমনটা ও এখন করছে। অন্য ফ্যাশন হাউসের হয়ে কাজ করা মানে তাদের ঠিক করা ফটোগ্রাফার দিয়ে ফটোশ্যুট করা। সেটা দেব হতে দেবে বলে মনে হয় না। আমার ফ্যাশন হাউসের হয়ে কাজ করলে দেব ফটোশ্যুটের দায়িত্ব থাকবে। সত্যি, তখন দেব দিয়াকে নিয়ে ভাবছিল। মেবি দিয়া ওকে আর তানিশাকে একসাথে দেখেছে। ডেফিনেটলি দিয়া ওদেরকে একসাথে দেখেছে আর ও ওখান থেকে চলে গেছে। এইবার জমবে মজা। তোমার প্ল্যানটা কি বলো তো? কি আবার? ওদের দুজনকে রিয়েলাইজ করানো যে ওরা দুজন দুজনকে ভালোবাসে। দেবের তো রাগ হচ্ছে, খারাপ লাগছে অন্য ছেলের সাথে দিয়ারাকে দেখে। এবার দেখতে হবে দিয়ারারও এক অবস্থা কিনা দেবকে অন্য মেয়ের সাথে দেখে। এদিকে দিয়ারার যদি খারাপ লাগে, দিয়ারা দূরে সরে যেতে পারে ওর থেকে। এটা নিয়ে দেব ভাবছে কিনা সেটাও বোঝা যাবে। হ্যাঁ, অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টার থেকে। দেবকে তো দেখেই মনে হলো ও দিয়ারার জন্য কিন্তু আভি, তোমার আর ওর মধ্যে তানিশাকে নিয়ে কি ঝামেলা হয়েছিল সেসব আমি তোমাকে পরে বলবো। এখন তুমি দেখো শিয়া কোথায় গেছে। ওর সাথে তোমাকে যেতে হবে। হ্যাঁ, আমি যাচ্ছি। টেক কেয়ার অ্যান্ড ইউর সেলফ। শিয়ারা বেরিয়ে গেলে আদ্ভিক সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চেয়ারে গিয়ে ল্যাপটপ খুলে বসে। কিছুক্ষণ পর একজন ক্লায়েন্টের ফোন এলে তার সাথে কথা বলতে শুরু করে আদ্ভিক। কথা বলার মাঝে ও নিজের ক্যাবিনে দরজা খোলার আওয়াজ পায়। চেয়ারটা সেদিকে ঘুরিয়ে নিতেই দেখে অব্র দাঁড়িয়ে আছে। আদ্ভিকের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে যায়। এদিকে শিয়ারা বোনকে খুঁজতে খুঁজতে পার্কিং সাইডে চলে আসে। এদিক ওদিক একটু দেখে নিতেই ওর নজর আটকে যায় নিজের বোনের উপর, যে কিনা চুপচাপ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শিয়ারা ধীরে ধীরে দিয়ারার পেছনে গিয়ে দাঁড়ায়। দিয়ারাকে ডাকতে যাবে তার আগেই দিয়ারার ফোন বেজে ওঠে আর ও সেটা মুখের সামনে ধরে। শিয়ারা পেছন থেকে স্ক্রিনে নামটা দেখতে পায়, দেবদা। দিয়ারা ফোনটা কেটে দেয়। বোন, তুই এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? দিয়ারা একটু চমকে ওঠে, তবে সঙ্গে সঙ্গে নিজের চোখের জল মুছে নিয়ে শিয়ারার দিকে ফেরে।
নিজেকে স্বাভাবিক রেখে বলে, আসলে অর্জুন চ্যাটার্জির ফ্যাশন হাউসে যাওয়ার কথা আজকে আমাদের, তাই জন্যই তোর অপেক্ষা করছিলাম আমি। চল, দাঁড়া। দিয়ারা চলে যেতে নিলে শিয়ারা ওকে বাধা দিয়ে নিজের দিকে ফেরায়। ওর মুখটা দেখে নিয়ে দুগালে হাত রেখে বলে, কি লুকাচ্ছিস আমার থেকে? মন খারাপ কিছু নিয়ে? না না, কি লুকাতে যাব আমি তোর থেকে? আর আমার আবার কি নিয়ে মন খারাপ হবে? আমার তো মনে হচ্ছে তুই লুকাচ্ছিস আমার থেকে কিছু একটা। না দি, তেমন কিছুই না, তুই বেশি ভাবছিস। আমি একদম ঠিক আছি। ঠিক আছে, তাহলে চল। 1 মিনিট, আমি তো আমার ফোনটা ফেলে এসেছি আবির ক্যাবিনে। আচ্ছা তুই নিয়ে আয়, আমি ওয়েট করছি। আর হ্যাঁ, বলছি যে যেটা বলছিলাম সেটা হয়েছে। হ্যাঁ, না চাইতেই জেনে গেছি। ফাইন, আমি এসে শুনবো, আসছি আমি। শিয়ারা বেরিয়ে গেলে আদ্ভিক সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চেয়ারে গিয়ে ল্যাপটপ খুলে বসে। কিছুক্ষণ পর একজন ক্লায়েন্টের ফোন এলে তার সাথে কথা বলতে শুরু করে আদ্ভিক। কথা বলার মাঝেও নিজের ক্যাবিনের দরজা খোলার আওয়াজ পায়। চেয়ারটা সেদিকে ঘুরিয়ে নিতেই দেখে অভ্র দাঁড়িয়ে আছে। আদ্ভিকের ঠোঁটের কোনো একটা বাঁকা হাসি খেলে যায়। আদ্ভিক, মিস্টার সিংহানিয়া, আই উইল কল ইউ ব্যাক লেটার। কী ব্যাপার অভ্র, কিছু বলবি? অভ্র চুপ করে থাকে। আদ্ভিক বুঝতে পারছে অভ্র নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আদ্ভিক মনে মনে বাঁকা হেসে উঠে দাঁড়িয়ে অভ্রর কাছে যায় এবং ওর কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে ভাই? কোনো সমস্যা হয়েছে তোর? বলতে পারিস আমাকে, আমি তো তোর দাদা। বল, এতদিন তুই আমাকে এত সাহায্য করেছিস, এখন তুই সমস্যায় পড়লে আমারও তো সাহায্য করা দরকার। আমি ঠিক আছি, আমার যে সাহায্যের দরকার সেটা তুই আমাকে করতে পারবি না। ওয়েল, কে বলতে পারে সেই রকম সাহায্য হয়তো আমি করতেও চাই না। অভ্র আদ্ভিকের এমন কথা শুনে ব্রুকুচকে ফেললে আদ্ভিক আবার স্বাভাবিক হয়ে ওকে বলে, সত্যি হয়তো সেই সাহায্য আমি করতে পারবো না, তাই তুই বলছিস না, বাট আমি চেষ্টা করতে পারি। দরকার নেই, তুই বল, তুই কেমন আছিস? খুব ভালো আছি, ঠিক যেমনটা চেয়ে এসেছিলি তুই। ড্যাড, সোহম একদম তেমন আছে। আর ওই দেখ, আমার ভালো থাকার কারণ এসে গেছে। আদ্ভিকের ইশারা অনুযায়ী তাকাতেই অভ্র দেখল শিয়ারা দাঁড়িয়ে আছে। শিয়ারা যে অভ্রকে দেখে বেশ বিরক্ত সেটা ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। অভ্রর কাঁধে হাত দিয়ে আদ্ভিক ওকে ডেকে নিয়ে নিজের দিকে তাকাতেই বাধ্য করে এবং অভ্র তাকাতেই নিজে এগিয়ে গিয়ে শিয়ারার সামনে চলে যায়। সেটা দেখে অভ্র আবার ওদের দিকে তাকাতেই দেখে আদ্ভিক শিয়ারার কাছে গিয়ে প্রথমে শিয়ারার কপালে এবং পরে ওর গালে কিস করলো। অভ্র হাত মুঠো চোয়াল শক্ত হয়ে যায় এই দৃশ্য দেখে। তোর বৌদি আবার আমার জীবনে ফিরে এসেছে অভ্র, এখন আর আমার খারাপ থাকার কোনো কারণ নেই। ওয়াও, গ্রেট, দ্যাটস গ্রেট। আভি, আমি আমার ফোনটা ফেলে গেছি, ওটাই নিতে এসেছিলাম। নাও, নিজের পকেট থেকে বের করে। তুমি এটা নিজের কাছে রেখেছিলে? হ্যাঁ, কারণ আমি জানতাম তুমি এটা নিতে ফিরে আসবে, ঠিক যেমন আমার জীবনে ফিরে এসেছো। তোমার জিনিসপত্র সহ তোমাকে এবার থেকে নিজের কাছে রাখবো ভেবেছি। আমি আসছি, সাবধানে। আমার পাওনাটা তো দিয়ে যাও। সেরা প্রতি উত্তরে চোখ রাঙালো আদ্ভিককে আর দ্রুত ওর থেকে সরে গেল। শিয়ারা ক্যাবিন থেকে বেরিয়ে যাচ্ছে সেই সময় আদ্ভিক বলল, ঠিক আছে, এটা তোলা রইল, পরে শুধু আসলে মিটিয়ে নেব। আদ্ভিকের কথা শেষ হতেই ধরাম করে একটা আওয়াজ হলো দরজা বন্ধ হওয়ার। তাতে আদ্ভিক নিজের ঘাড়ে ডান হাত রেখে ঠোঁট কামড়ে হাসলো। তুমি কিন্তু আবার একই ভুল করছো দা। যেমন? তুমি কি ভুলে যাচ্ছ এই মেয়েটা কিভাবে বিয়ের দিন তোমাকে প্রত্যাখ্যান করে চলে গিয়েছিল? বদলে তোমাকে বলেছিল ওর বোনকে বিয়ে করে নিতে। ভালোবাসাটাকে ছেলে খেলা মনে করে এসব ধরনের মেয়ে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অভ্র। হোয়াট ডু ইউ মিন বাই এসব ধরনের মেয়ে? তোর জায়গায় অন্য কেউ হলে সে আমার সামনে দাঁড়িয়ে থাকতো না ভাই মনে করি, তাই ছেড়ে দিলাম। দ্বিতীয়বার কোনো কার্টেসি করবো না। শিউকে নিয়ে কিছু বলার আগে হাজারবার ভাববি। মাইন্ডেড। আদ্ভিক রেগে নিজের ডেস্কের দিকে চলে গেল। অভ্র নাটকীয় সুরে বলল, আমি তোমার ভালো চাইদা। আমি তো দেখেছি যে গত 2 বছর তুমি ঠিক কী যন্ত্রণার মধ্য দিয়ে গেছো, কতবার নিজেকে শেষ করার চেষ্টা করেছো। তুমি যেভাবে বেঁচেছিলে সেটাকে বেঁচে থাকা বলে না। এই সব কিছু যে বা যার কারণে ঘটেছে, আমি শুধু তার থেকে তোমাকে দূরে থাকার জন্য সতর্ক করেছিলাম, যাতে তুমি আর কষ্ট না পাও। কিন্তু তুমি তো, আমি বুঝেছি ভাই, তুই আমার ভালোর জন্যই বলেছিস।
আসলে কি বলতো, তুই তো জানিস আমি শিয়াকে কতটা ভালোবাসি। ও ছাড়া আর নিজের জীবনে অন্য কাউকে গ্রহণ করার মতো ক্ষমতা আমার নেই। যদি থাকতো তাহলে হয়তো গত 2 বছরেই আমি সেটা পারতাম। ও আমার কাছে অনেকবার করে ক্ষমা চেয়েছে নিজের কৃতকর্মের জন্য, আর আমিও এত কিছুর পর পারিনি মুখ ফিরিয়ে থাকতে। আমার মনে হয় ও সত্যি শুধরে গেছে, তাই ওকে নিয়ে খারাপ কথা বলার একটু উল্টো সিধে বলে ফেলেছি। তুই প্লিজ কিছু মনে করিস না। না না, ঠিক আছে। আলটিমেটলি তুমি খুশি থাকলে আমি খুশি। আমি আসছি দা। হ্যাঁ। অভ্র যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে গেল। ও বেরিয়ে যেতে আদ্ভিক তাচ্ছিল্য হাসল আর মনে মনে নিজেকে বলল, কে বলেছে ভিকি তোর দ্বারা অভিনয় হবে না? অবশ্য এতদিন এদের অভিনয় দেখে দেখে তুই অভিনয় শিখে গেছিস। ড্যাডকে তুই এই সুখবরটা দেওয়া উচিত। ড্যাড, তোমার ছেলে অভিনয় শিখে গেছে। এখন তো সিনেমা করতে বললেও প্রবলেম নেই, নায়িকা তো ফিরে এসেছে। আদ্ভিক নিজের ডেস্কে বসে আজকের যা যা কাজ আছে সেগুলো জানার জন্য সোহমকে ডেকে পাঠালো। এদিকে দি, কি করবি এখন? রিনাকে গিয়ে কি আমাদের চার্জ করা উচিত? একদমই না। আমাদের আমাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ নেই রিনার বিরুদ্ধে। এর জন্য অফিসে ক্ষতি হবে, ওর বদনাম হবে। আচ্ছা, তুই তো ওই ডিজাইনারকে চিনিস যে আমাদের অফিসের হয়ে কাজ করে। তাকে ধরতে পারলেই তো হয়ে যাবে। আমিও এসে সেটার খোঁজি করছি। আমাদের ফ্যাশন হাউসে হয়ে যত যত ডিজাইনার হিসেবে কাজ করে তাদের ইনফরমেশন ফাইল চেক করছিলাম আমি, কিছুই পাইনি। বাই গড, তার মানে একদম প্ল্যানিং প্লটিং করেই নেমেছে এই অভ্র রায়চৌধুরী। তার বলতে আজকে রুহির অভ্রকে দেখে প্রসঙ্গ পাল্টে ফেলার বিষয়টাই সেটার প্রমাণ। আচ্ছা, তোর কাছে ওই শাড়িটা তো আছে, তাই না? আমার সেটা আমরা সেটা দিয়ে খোঁজ করতে পারি না? অভ্র জেনে যাবে তাতে যে আমরা সন্দেহ করা শুরু করেছি। ও যদি টের পেয়ে যায় তাহলে হুঁশিয়ার হয়ে যাবে আর সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করবে। শাড়িটা দেখিয়ে কোনো লাভ নেই, কারণ যে ডিজাইন করেছে সেই তো হাউজে নেই। সেটার খোঁজ তো আমি নিয়েই নিলাম। উফতি, ইউ আর সো ট্যালেন্টেড। আমি তো শাড়িটা দিয়েই খোঁজ করব ভেবেছিলাম। যখন অপরাধীকে ধরতে পারবো তখন তারিফ করিস, তার আগে নয়, বুঝলি? এবার চল, এসে গেছি আমরা। সেরা গাড়ি দাঁড় করালো চ্যাটার্জি ফ্যাশন হাউসের সামনে। গাড়ির চাবিটা সিকিউরিটির হাতে দিয়ে ওরা দুজন ভেতরে চলে গেল। ভেতরে যেতেই ওদের দেখা হলো অর্জুন চ্যাটার্জির পিএর সাথে। উনি ওদের সাহায্য করলেন অর্জুন চ্যাটার্জির ক্যাবিনে যাওয়া অবধি। অর্জুন, আপনারা এসে গেছেন, প্লিজ বসুন। আমি আপনাদের অপেক্ষাতেই ছিলাম। কোনো অসুবিধা হয়নি তো আসতে? না না, কোনো অসুবিধা হয়নি। মিস্টার চ্যাটার্জি, মিট মাই দি, শিয়ারা সান্যাল। হাই, নাইস টু মিট ইউ। হ্যালো, নাইস টু মিট ইউ স্যার। স্যার, তা আমাকে? মাই গড, আদ্ভিক রায়চৌধুরীর লেডি লাভ বলা ভালো। লাইফ পার্টনার আমাকে স্যার বলবে, এটা মানা যায় না। দিয়ারা, এই পরিচয়টা না দিলেও আদ্ভিক আমাকে আগে এ বিষয়ে অবগত করেছে। আপনি বলার প্রয়োজন নেই, আপনি আমাকে তুমি বলতেই পারেন। অর্জুন, এই একই জিনিসটা আমিও তোমার তরফ থেকে আশা করব। আর আমি আমি কোথায় যাব? আপাতত তুমি স্টুডিওতে যাবে ট্রায়ালের জন্য। শিয়ারাও হেসে উঠলে দিয়ারা দিদির দিকে সরু চোখ করে তাকায় এবং বলে, তুই একদম ভালো হবি না দি। সত্যি বলতে গেলে আমি ভীষণ এক্সাইটেড দিয়ারার সাথে কাজ করার জন্য। অর্জুনের মুখে প্রশংসা শুনে দিয়ারা হালকা হেসে মুখ নামিয়ে নেয়। সে ব্লাশ করছে, আর সেটাই স্বাভাবিক নয় কি? শহরের নামকরা ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন হাউসের মালিক তার তারিফ করছে, তার সাথে কাজ করার জন্য এক্সাইটেড। এটা ভাবতেই দিয়ারার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। এক্সাইটেড তো আমি, মিস্টার চ্যাটার্জি। আপনার সাথে কাজ করার সৌভাগ্য কি সবার হয়? যারা ট্যালেন্টেড তাদেরই হয়। তুমি আর তোমার দি দুজনেই ভীষণ ট্যালেন্টেড। সিরিয়াসলি শিয়ারা, তোমার ডিজাইন আমি দেখেছি, সত্যি সেগুলো ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। দিয়ারা, আমি তোমাকে আমাদের স্টুডিওতে নিয়ে যাচ্ছি। ওখানে তোমার যে ড্রেসটা পছন্দ হবে তুমি সেটা পরে একটা ট্রায়াল দিয়ে নাও, কারণ ড্রেস ডিজাইন তো শিয়ারা করবে, তারপরে তুমি সেগুলো পাবে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আসো। অর্জুনের সাথে শিয়ারা এবং দিয়ারা ওনার স্টুডিওতে চলে যায়। দিয়ারা ওখানে ড্রেস চেঞ্জ করতে গেলে অর্জুন কয়েকটা ড্রেস নিয়ে শিয়ারাকে দেখাতে লাগলো যে কেমন ডিজাইন তাদের দরকার। ফিরে গিয়ে আমরা একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করব শিয়ারা। সেখানে বলা আছে আমার আপকামিং যে ফ্যাশন শো আছে
সেটাতে তুমি আমার মডেলদের ড্রেস ডিজাইন করবে। আচ্ছা ঠিক আছে, এগুলো তো অফিসিয়াল ফর্মালিটিস, করতে তো হবেই। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম আমার ফ্যাশন শোয়ের পর যে ফ্যাশন কম্পিটিশন আসছে সেটাতেও তুমি আর দিয়ারা আমার ফ্যাশন হাউসের হয়ে কাজ করো, কিন্তু সেটা তো আর হবে না, কারণ সেই কম্পিটিশন আদ্ভিকের ফ্যাশন হাউসে পার্টিসিপেট করছে। এটার মানে তো তুমি বুঝতেই পারছো। তার মানে খুব শীঘ্রই আমরা বন্ধু থেকে শত্রু হয়ে যাব বলছো? আর কি করা যাবে বলো? তবে সেটা কিন্তু শুধু এই প্রফেশন ফিল্ডে। অবশ্যই। ওই তো দিয়া এসে গেছে। শিয়ারার কথা শুনে দিয়ারার দিকে পেছন ফিরে তাকায় অর্জুন। পেছন ফিরতে অর্জুনের চোখ এক প্রকার আটকে যায় দিয়ারার উপর। রয়্যাল ব্লু কালারের লং মারমেড ক্রাউনটা বেশ মানিয়েছে দিয়ারাকে। মুখে কোনো মেকআপ করেনি সে, শুধু চুলটা ছাড়া রয়েছে। অর্জুনের সাথে সাথে ফটোগ্রাফারও দিয়ারার দিকে তাকিয়ে থাকলে অর্জুন সেটা খেয়াল করে এবং এটাও বুঝতে পারে ফটোগ্রাফারটি ভালোভাবে তাকাচ্ছে না দিয়ারার দিকে। দিয়ারাও সেটা বুঝতে পেরে একটু অস্বস্তি বোধ করছে। অর্জুন হঠাৎ করে দিয়ারার সামনে গিয়ে ওকে গার্ড করে দাঁড়ায়। দিয়ারা সেটা দেখে অর্জুনের দিকে তাকাতেই ওদের দুজনের চোখ একে অপরের ওপর আটকে যায়। অর্জুন নিজের অজান্তেই বলে ওঠে, ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ। আজকে এখানে কোনো শ্যুট হবে না। রোহান লিভ। কিন্তু স্যার, আই সেভড লিভ। রোহান ওখান থেকে দ্রুত বেরিয়ে যায়। রোহান বেরিয়ে গেল দিয়ারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওই ফটোগ্রাফারকে সে চিনে, মোটেই ভালো লাগে না ওর এই রোহানকে। অনেক অভিযোগ আছে ওর বিরুদ্ধে, মডেলদের হ্যারাস করার, কিন্তু প্রমাণ না থাকায় ওর ক্ষতি করা হয়নি। এর সাথে কাজ করতে হবে ভেবেই বিরক্ত হয়ে গিয়েছিল দিয়ারা। তাই ঠিক করেছিল ফিরেই আদ্ভিককে জানাবে বিষয়টা, কারণ আদ্ভিক কখনো এই রুহানকে ধারে কাছেও ঘেঁষতে দেয়নি দিয়ারার। অর্জুন, চিন্তা করো না, রুহানের সাথে কাজ করতে হবে না, ফটোগ্রাফি অন্য কেউ করবে। দিয়ারা স্বস্তির নিঃশ্বাস ফেলল অর্জুনের কথায়। ও হেসে কিছু বলবে তার আগে একজনের গলার স্বর পেল সবাই। আমি কি ফটোগ্রাফারের দায়িত্বে থাকতে পারি মিস্টার চ্যাটার্জি? দেব, তুই এখানে? দেবাংশু পকেটে হাত গুজে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে দিয়ারার চোখে চোখ রেখে। দিয়ারা একভাবে তাকিয়ে আছে দেবাংশুর দিকে। দেবাংশু দিয়ারা আর অর্জুনের সামনে গিয়ে দাঁড়ানোর পরেই চোখ সরিয়ে দেবাংশু অর্জুনের দিকে তাকায়। আপনি চাইলেই আপনার সার্টিফিকেট দেখাতে পারেন। আদ্ভিক আমাকে বলল যে এখানে আসতে আর দায়িত্বটা নিতে। আপনি চাইলে কাজ করতেই পারেন, যদি আমাদের মডেল রাজি হয়ে থাকে তো আমার কোনো আপত্তি নেই। দেবাংশু তৎক্ষণাৎ দিয়ারার দিকে তাকালে দিয়ারা নিজের চোখ নামিয়ে নেয়। অর্জুন দিয়ারার বাহুতে হাত রেখে জিজ্ঞেস করে, তুমি রাজি দিয়া? দিয়ারা নিজের হাতের দিকে তাকাতেই সঙ্গে সঙ্গে দেবাংশুর দিকে তাকায়, যে কিনা নিজের চোয়াল শক্ত করে তাকিয়ে আছে অর্জুনের হাতের দিকে। দিয়ারা দেরি না করে হ্যাঁ বোধক মাথা নাড়াতেই অর্জুন একটা বিরক্তি নিঃশ্বাস ফেলে দেবাংশুর দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, আপনি জয়েন করতে পারেন। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি। অর্জুন এক প্রকার নিজের অনাচ্ছাতে হাত মিলিয়ে ওখান থেকে চলে গেল। দেবাংশু শুধু মুচকি হাসছে অর্জুনের যাওয়ার দিকে তাকিয়ে। আভি তোকে পাঠিয়েছে দেব? হ্যাঁ। তুই ডিজাইন দেখে নিয়েছিস? হ্যাঁ। তোরা একবার ট্রায়াল দিয়ে নে, আমি অর্জুনের সাথে দেখা করতে যাচ্ছি, আমার কিছু জিজ্ঞেস করার আছে ওকে। তুই? দেবাংশু, ওকে তুই যা, আমাদের ট্রায়াল হয়ে গেলে আমি আর দিয়া চলে যাব তোর কাছে, কন্ট্রাক্ট সাইন করতে হবে তো। হ্যাঁ, আসছি আমি, অল দ্য বেস্ট। শিয়ারা চলে গেলে দিয়ারা নার্ভাস হতে শুরু করে, সামনে নিজের আঙুল মোচড়াতে থাকে, যেটা দেখে দেবাংশ একটা নিঃশ্বাস নিয়ে দিয়ারার মুখোমুখি হয়। দিয়ারা সেটা দেখে ওখান থেকে চলে যেতে চাইলে দেবাংশুর হাত ওর সামনে এগিয়ে দিয়ে ওকে আটকে দেয় আর জিজ্ঞাসা করে, তখন ওভাবে চলে গেলি কেন? ওটাই ঠিক মনে হয়েছে, আমি কারো প্রাইভেট মোমেন্ট ইন্টারফেয়ার করতে চাই না। ওটা কোনো প্রাইভেট মোমেন্ট ছিল না দিয়া, তুই ভুল বুঝছিস। ওখানে যা হয়েছে সব কিছুই আমার অজান্তে, হঠাৎ করে। আমি তো তোমার কাছে কোনো এক্সপেকটেশন চাইনি দেবদা, তুমি আমাকে কেন এসব বলছো? আমি কে? দেবাংশু চুপ করে গেল দিয়ারার প্রশ্নে। কিছুক্ষণ সময় নিয়ে উত্তর দিল, আমি চাই না আমার কাছের মানুষ বিনা দোষে আমাকে ভুল বুঝুক। দিয়ারা দেবাংশুর দিকে তাকালে দেবাংশ নিজের নিচের ঠোঁটটা হালকা কামড়ে ধরে ছেড়ে দেয়, তারপরে বলে, ও তানিশা,
আমার আর ভিকির কমন ফ্রেন্ড ছিল। আমি ওকে খুব একটা পছন্দ করতাম না প্রথম থেকে ওর কাজকর্মের জন্য, বাট ও আমাকে পছন্দ করতো। আমার অজান্তেও সবাইকে জানিয়েছিল আমি ওর বয়ফ্রেন্ড, যেটা ছিল না কখনো। আমি ওকে অনেক আগে জানিয়েছিলাম আমার কোনো ইন্টারেস্ট নেই ওর প্রতি, ভালোবাসার প্রতি। তারপরে তারপর ওর কারণে ঝামেলা হয়েছিল আমার আর ভিকির মাঝে, আর আমরা আলাদা হয়ে যাই। আমি আলাদা হয়ে যাই। আজকে হঠাৎ করে ও কেন এসে আবার আগের কথা বলছে আমি সত্যিই জানি না। তুমি তুমি ওকে পছন্দ করো না? একদমই না দিয়া। আমি জাস্ট ওকে আমার ঘাট থেকে নামাতে চাই। ও কোনো ভালো টালোবাসে না আমায়, সব কিছু নাটক জাস্ট। ভালোভাবে চিনি ওকে। ওর অনেকের সাথে সম্পর্ক ছিল, হয়তো এখনও আছে। আহ, তুমি আমাদের আমাদের নিজেদের কাজটা করা উচিত। তুই এখনো ভুল বুঝছিস আমায়? মনে মনে দিয়ারা, খুব ইচ্ছা করছে জানতে তুমি কেন এত ভাবছো আমায় নিয়ে। তুমি ভুল বুঝলে তুমি আমায় ভুল বুঝলে কথা না বললে আমি তোমায় ভুল বুঝলে কথা না বললে তোমার কি আসে যায়, কিন্তু কেমন যেন একটা ভয় কাজ করছে, একটা জড়তা। না, সবটা জানার পর কেন ভুল বুঝবো? দেবাংশু, সত্যি? হ্যাঁ, দিয়ারা মাথা হ্যাঁ বোধক মাথা নাড়ালো, আর দেবাংশু আর কিছু না বলে এগিয়ে গেল ক্যামেরার দিকে। দেয়ারাও নিজে দেয়ারাও গিয়ে নিজের পজিশন নিয়ে নিল। একটু অস্বস্তি লাগছে ওর পোজ দিতে। দেবাংশু চোখের দিকে তাকালে সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে দেয়ারার। সেই মুহূর্তে রুহানের অ্যাসিস্ট্যান্ট দিয়ারাকে পোজ দেখাতে গেলে দেবাংশু সাথে সাথে বলে, স্টপ। আমি ওকে পোজ পোজ দিতে বলতে পোজ পোজ বলে দিতে পারবো। আপনার দেবাংশু, আপনার এখানে কোনো প্রয়োজন নেই। আপনি আসতে পারেন। আপনার স্যার এই কাজটা যখন করছে না, তখন আমার মনে হয় আপনার এখানে থাকার কোনো মানে হয় না। ছেলেটি এক প্রকার ভয়ে ওখান থেকে চলে গেল দ্রুত। ও চলে যেতে দেবাংশু ধীরে ধীরে এগিয়ে যায় দিয়ারার দিকে। দিয়ারা আরও নার্ভাস হতে শুরু করে। দেবাংশু দিয়ারার নার্ভাসনেস দেখে মুচকি হাসল। তারপর ধীরে ধীরে নিজের হাত এগিয়ে নিয়ে গিয়ে দিয়ারার চুলটা সরিয়ে দিল পেছনে। দিয়ারা সঙ্গে সঙ্গে একটু সরে গিয়ে চোখ বন্ধ করে নিল। রিল্যাক্স দিয়া, আমি ভাল্লুক নই যে তোকে খেয়ে ফেলবো। এত ভয় কেন পাচ্ছিস তুই আমায়? নাকি আমি তোর কাছে আসলে তোর কিছু হয়? দেয়ারা ছট করে দেবাংশুর চোখের দিকে তাকায়। দেয়ারার বুকের ভেতরের ঢিপটা ক্রমশ বেড়ে যাচ্ছে। একে তো দেবাংশু এত কাছে, দ্বিতীয় হয়তো মনের কথাটাই বলে দিয়েছে দেবাংশু দেয়ারার। কি বলছো এসব দেবদা? দেবাংশুর হুঁশ ফিরে আসে দিয়ারার কথায়। সে একটু সরে গিয়ে নিজের মাথা ঝাঁকিয়ে নিয়ে দিয়ারাকে বলল, না কিছু না, আমি তোকে কয়েকটা ছবি দেখাচ্ছি, সেভাবে চেষ্টা কর পোজ দেওয়ার। দেবাংশু নিজের ফোন বের করে কয়েকটা ছবি দেখায় দিয়ারাকে। দিয়ারা সেগুলো ভালোভাবে দেখে নেয় এবং এরপর ওরা নিজেদের কাজ শেষ করে অর্জুনের ক্যাবিনে চলে যায়। অর্জুনের ক্যাবিনে গিয়ে দেখে শিয়ারা আর অর্জুন কথা বলছিল। দেবাংশু দিয়ারার সাথে ক্যাবিনে ঢুকতেই অর্জুনের কপালে একটা ভাঁজ পড়ল, আর কেউ লক্ষ্য না করুক দেবাংশু সেটা লক্ষ্য করেছে। আমি সাইন করে দিয়েছি। শিয়ারা, দিয়া, দেব, তোরাও কন্ট্রাক্ট পড়ে সাইন করে দে। আভি ফোন করেছিল আমাকে। দিয়ারা কথা না বাড়িয়ে অর্জুনের কাছ থেকে কন্ট্রাক্ট পেপারটা চেয়ে নেয়। দিয়ারা সাইন করে অর্জুনের দিকে তাকালে অর্জুন একটা ছোট্ট হাসি উপহার দেয়। প্রতি উত্তরে দিয়াও হালকা হাসে। দেবাংশু, তোরা এগো, আমি আসছি সাইন করে। শিয়ারা সম্মতি জানিয়ে বোনকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলে দেবাংশু কন্ট্রাক্ট পেপারটা পড়তে থাকে। অর্জুন চুপচাপ স্থির দৃষ্টিতে দেবাংশুর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর চোখ সরিয়ে নিতে দেবাংশু বলে ওঠে, বেশ কয়েকটা দিন আমাকে সহ্য করতে হবে, পারবি তো? অর্জুন, সময় বলবে কে কাকে সহ্য করবে। সব তো শুরু, এখনই কোনো কিছু বলতে পারিস না তুই। দেবাংশু কন্ট্রাক্ট পেপারটা রেখে উঠে দাঁড়ায়। অর্জুন তখনও বসে আছে, হালকা হেসে দেবাংশুর দিকে তাকিয়ে। দেবাংশু কন্ট্রাক্ট পেপারটা রেখে উঠে দাঁড়ায়। অর্জুন তখনও বসে আছে, হালকা হেসে দেবাংশুর দিকে তাকিয়ে। আমার সহ্য ক্ষমতা অনেক বেশি মিস্টার অর্জুন চ্যাটার্জি, কিন্তু আমাকে সহ্য করার ক্ষমতা সবার মধ্যে নেই। তার মধ্যে তুই সবার আগে আছিস। অর্জুন, দেখাই যাচ্ছে কে কি সহ্য করতে পারছে না। আর তোকে সহ্য করার ক্ষমতা না থাকুক, তোর প্রিয় জিনিস কেড়ে নেওয়ার ক্ষমতা আমার আছে। অর্জুনের কথাতে সঙ্গে সঙ্গে দেবাংশুর চল শক্ত হয়ে যায়, আর অর্জুনের ঠোঁটে একটা হাসির রেখা ফুটে ওঠে। অর্জন করার ক্ষমতা তো নেই, তাই ছিনিয়ে নিতে হয় তোকে। আর কতদিন চলবে আমার জিনিস নিয়ে নিয়ে? চল, এইবার আমার ব্যবহার করা জিনিসই তোকে দেব, খুশি থাকিস, ওকে? অর্জুন দেবাংশুর দিকে তেড়ে যেতে নিলে দেবাংশু শুধু তাকায় অর্জুনের দিকে।
রাগবা জেদের বসে কোনো ভুল করিস না, কাউকে হার্ট করিস না। তোর অ্যাডভাইসের প্রয়োজন নেই আমার। নিজের খেয়াল রাখ। অনেক কিছু হতে চলেছে তোর সাথে। এখন এখন এখনকার জন্য বাই বাই। দেবাংশু 2 আঙুল স্যালুটের মতো করে দেখিয়ে চলে গেল ওখান থেকে। অর্জুন রাগে টেবিলে বাড়ি মারল শুধু। দেবাংশু পেরিয়ে এসে দেখল 2 বোন দাঁড়িয়ে কথা বলছে। দেবাংশু, শিয়াবি কি তোর জন্য? ওই দেখ সামনে যে রেস্টুরেন্ট আছে সেখানে ওয়েট করছে। কি? ও ওখানে কি করছে? নজরদারি। ধ্যাত, ভালো লাগে না আমার। শিয়ারা দ্রুত পায়ে ওখান থেকে চলে গেল রেস্টুরেন্টের দিকে। দেবাংশু দিয়ারার দিকে তাকিয়ে বলল, চল। কোথায়? যেতে বলেছি যাবি। এত প্রশ্ন করিস কেন? দেবাংশু হাত ধরে টেনে নিয়ে দিয়ারাকে গাড়িতে সামনে বসিয়ে দিল। তারপর ওখান থেকে বেরিয়ে গেল। এদিকে শিয়ারা ক্যাফেতে ঢুকে দেখে তানিশা আতফিকের হাত ধরে বসে আছে, আর ওদের সামনে ওয়াইনের বোতল ও গ্লাস রাখা। শিয়ারা ওদের টেবিলের দিকে না গিয়ে অন্য একটা ফাঁকা টেবিলে গিয়ে বসে পড়ল। ওদের মধ্যে কি কথা হচ্ছে সেটা জানতে মোটেও ইচ্ছা হচ্ছে না শিয়ারার। ও শুধু আতফিকের সামনে রাখা ওয়াইনের গ্লাসটা দেখছে। শিয়ারা মনে মনে, একটাবার আমার দিকে তাকানোর প্রয়োজনও মনে করছে না। এত ব্যস্ত কথা বলতে। আমাকে কথা দেওয়ার পরও আবার ড্রিঙ্ক করছে। বাহ, তারপর আমাকে ডেকে এখন দেখবার সময় হচ্ছে না। খুব তো বলে বলে তোমার উপস্থিতি আমি টের পেয়ে যাই। আর এখন দেখো, ঠিক আছে, আমিও দেখি কতক্ষণ এভাবে চলে। শিয়ারা হঠাৎ লক্ষ্য করলো আতভিককে দেখছে, কিন্তু হাত দিয়ে বসার ইশারা করেই চোখ সরিয়ে নিল। তার মানে অনেক আগে ওকে আতভিক দেখেছে। ইচ্ছা করে ইগনোর করছে এবং ওর কোনো যায় আসছে না। শিয়ারা দেখছে জেনেও ও ক্লাসে চুমুক দিচ্ছে। শিয়ারা মনে মনে, হাউ কুড হি ডু দ্যাট? আমাকে দেখেও ইগনোর করছে কেন? কোনো যায় আসছে না ওর? এত ইম্পর্টেন্ট তানিশার কথা শোনাটা? আসুক একবার, বোঝাচ্ছি মজা। এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? শিয়ারা, আপনি বসে বলি। শিয়ারা একবার আতভিকের কে তাকালো, যে কথা বলায় মগ্ন, তারপর সম্মতি জানালো মাথা নেড়ে। ব্যক্তিটি শিয়ারার সামনে বসে প্রথমে অফার করলো, কিছু নেবে নাকি শিয়ারা? না না, আমি কিছু নেব না। ব্যক্তিটি জোর না করে নিজের জন্য একটা ওয়াইন অর্ডার করে দিলেন। তারপর শিয়ারার দিকে তাকিয়ে বললেন, আমি একজন প্রডিউসার। তুমি আমার থেকে বেশ ছোটই হবে, তাই তুমি বলছি। তোমাকে আমার সিনেমার হিরোইন হিসেবে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই জন্য আমি কথা বলতে এলাম। আমি তো অভিনয় খুব একটা ইন্টারেস্টেড নই স্যার। আমি পেশায় একজন ডিজাইনার এবং মডেল। শিয়ারার কথা শেষ হতেই ওয়েটার ওয়াইনের বোতল রেখে গেল। হোটেলটা 5 স্টার। বেশিরভাগ সময় সেলিব্রিটি মানুষদেরই আনাগোনা এখানে, তাই এই বিষয়গুলো বেশ স্বাভাবিক। ঠিক আছে, মডেলিং যদি করো তাহলে একটা সময়ে অভিনয় ইন্টারেস্ট আসতেই পারে। আমার অফারটা একটু ভেবে দেখো। এই যে আমার কার্ড, আমাকে জানিও তোমার ডিসিশন। শিয়ারা হাত বাড়িয়ে কার্ডটা নিতেই আতভিক ওর সামনে এসে দাঁড়ালো। ব্যক্তিটির দিকে আতভিক তাকাতেই ব্যক্তিটি উতরে দাঁড়িয়ে বলল, আরে আতভিক বেটা, তুমি? হ্যাঁ আমি। আপনি যাকে হিরোইন হওয়ার অফার দিচ্ছেন সে আমার। আতভিকের কথা শেষ হওয়ার আগে শিয়ারা ওখান থেকে বেরিয়ে গেল। আতভিক অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে জোরে একবার ওর দেওয়া নামে এবং সাড়া না পাওয়ায় একবার ওর পুরো নাম ধরে ডাকলো, কিন্তু শিয়ারা দাঁড়ালো না। আতভিক আর কিছু না বলে ওখান থেকে বেরিয়ে গেল। শিউ, আমার কথাটা শোনো। কোথায় যাচ্ছ তুমি? কি হয়েছে? আতভিক শিয়ারার হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে দাঁড় করিয়ে দিল শিয়ারাকে। শিয়ারার 2 বাহুতে হাত রেখে আতভিক জিজ্ঞেস করতে শিয়ারা নিজের 2 হাত দিয়ে আতভিকের 2 হাত সরিয়ে দিল। শিয়ারা, কিছুক্ষণ আগে ঠিক যেভাবে আমাকে ইগনোর করেছিলে এখনও সেটাই করো, না হলে আমি কি বলে দেব। খারাপ লেগে যাবে তোমার। দূরে থাকো আমার থেকে। শিও, আমার কথা শোনো প্লিজ। তোমার যা কিছু শোনানোর তুমি তানিশাকে গিয়ে শোনাও, আর বসে বসে ড্রিঙ্ক করো। আমার শোনার কোনো ইচ্ছা নেই। বাই। শিয়ারা আতভিকের হাত ছাড়িয়ে গাড়িতে উঠে ওখান থেকে বেরিয়ে গেল ড্রাইভ করে। আতভিক নিজের মাথায় হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সজোরে একটা খুশি মারল গাড়িতে। আতভিক, ড্যামিট। রাত হয়ে গেছে। শিয়ারা নিজের ঘরে বসে রাগে গজগজ করছে, বারবার ফোনের দিকে তাকাচ্ছে আর নিজের মনে মনে বলছে, সাহস কত বড়! একে তো ভুল করলো, তার উপর এখন একটা কলও করছে না। কল দূরের কথা, একটা টেক্সট অবধি করলো না। সরি বলার কোনো প্রয়োজনই মনে করে না, তাই না? ঠিক আছে, থাকুক ওভাবে। আমি না কথা বলবো, না দেখা করব, দেখি কতদিন থাকতে পারি।
শিয়ারার আগে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, কিছুতেই স্থির হতে পারছে না ও। যতই মনে মনে নিজেকে বলছে যে নাও না, ও ও আর ভাববে না এই নিয়ে, তত বেশি ওর মনে পড়ে যাচ্ছে এই বিষয়ে। পায়চারি করতে শুরু করে একটা সময় শিয়ারা। এমন সময় দরজায় টোকা দেওয়ার আওয়াজ শুনে ফেলে। শিয়ারা বলে, দরজা খোলা আছে দেব, আসতে আসতে পারো তুমি। হুম। শিয়ারা দরজার দিকে পেছন ফিরেছিল। ও ভেবেছিল দেবাংশু এসেছে, তাই না দেখে আসতে বলেছিল। কিন্তু কিছু একটা ভেবেই ও যখন সামনে ফেরে তখন অবাক হয়ে যায় আতফিকের দরজা বন্ধ করতে দেখে। শিয়ারা এগিয়ে গিয়ে আতফিককে আটকাতে গেলে আতফিক শিয়ারাকে কাছে টেনে নেয়, ওর কথা বন্ধ করে দেয় নিজের ঠোঁট জড়া দ্বারা। শিয়ারা নিজেকে ছাড়ানোর জন্য আতফিককে ধাক্কা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ, কিন্তু ব্যর্থ হয়। হ্যাঁ, শিয়ারা যখন নিজেকে ছাড়ানোর চেষ্টা বন্ধ করে শান্ত হয়ে যায় তখন আতফিক শিয়ারাকে ভালোবাসতে শুরু করে। কিছুক্ষণ পর তেষ্টা মিটিয়ে আতফিক যখন সরে আসে তখন শিয়ারা ধীরে ধীরে চোখ চোখ খোলে। আতফিক কিছু বলতে যাবে তার আগে শিয়ারা আতফিককে হালকা ঠেলে দিয়ে নিজে পেছনে সরে গিয়ে বলে, সাহস কী করে হয় তোমার ড্রিঙ্ক করে আমার কাছে আসার? কেন এসেছো এখানে? এক্ষুনি বেরিয়ে যাও, কোনো কথা বলতে চাই না আমি তোমার সাথে। শিও, আমার কথাটা একবার শোনো। আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু আচ্ছা, তোমার বলা উচিত তুমি জেনে বুঝে ভুল করেছো। আমাকে ওখানে ডাকার কি দরকার ছিল যখন তুমি তোমার বান্ধবীর সাথে ড্রিঙ্ক করবে, গল্প করবে বলে ঠিক করেছিলে? আমাকে ডেকে নিয়ে ইগনোর করছো তুমি। শিয়ার আর কিছু বলতে পারলো না, পেছন ঘুরে গেল। ওর কথাগুলো কান্নার সাথে মিলে গিয়ে জড়িয়ে যেতে শুরু করেছে। এতক্ষণ যে মানুষটার ওপর রাগ ছিল তা মানুষটা সামনে আসায় অভিমানে বদলে যেতে শুরু করেছে। শিয়ারা ও জানে এই মানুষটা ঠিক ওর অভিমান ভাঙাবে। একমাত্র ওরই অধিকার আছে এই মানুষটার উপর অভিমান করার, ছোট ছোট বিষয়ে অভিমান করার। ওর বিশ্বাস যতই ছোট বিষয়ে অভিমান করুক, এই মানুষটা ঠিক সেটার পরোয়া করবে এবং ওকে মানাতে আসবে। সেরা নিজের কান্নাটা ঠোঁট কামড়ে আটকে ফেলে, তখন অনুভব করে আতফিকের একটা হাত ওর কোমর পেঁচিয়ে নিচ্ছে। সাথে সাথে শিয়ারা ধাক্কা খায় আতফিকের বুকে। আতফিক একটু ঝুঁকে শিয়ারার ঘাড়ে মুখ গুজে নাক ঘষে দিল। শিয়ারা একটু মাথাটা সরিয়ে নেয় বিপরীত দিকে। আই এম সরি মাই লাভ, আমার একদম উচিত হয়নি ওরকমভাবে তোমায় বসিয়ে রাখা। আমার সত্যি ভুল হয়ে গেছে, কিন্তু আমি জেনে বুঝে কোনো ভুল করিনি, বিশ্বাস করো আমায়। তুমি এখনো ড্রাঙ্ক আভি? সিরিয়াসলি তুমি? সেরা ভীষণ রেগে গিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় আধভিকের থেকে বেশ খানিকটা দূরে সরে গিয়ে বলে, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে বলেছিলাম স্মোক করা থেকে বিরত থাকবে। আমার অনুপস্থিতিতে 2 বছর কি করেছো আমার দেখার দরকার নেই। এখন যখন আমি আছি তখন আমি ভেবেছিলাম তুমি আমার কথা রাখবে, কিন্তু না। চলে যাও আমার চোখের সামনে থেকে। শিউ মরে গেছে শিউ। চেয়ারার তৎক্ষণাৎ উত্তর দেওয়ায় আতফিক চুপ করে গেল। দুজনে কোনো কথা বলছে না, একটা পিনপতন নীরবতা বিরাজ করছে ঘরে। চেয়ারার মাথাটা গরম থাকায় উত্তেজনার বশে কি বলে ফেলেছে এখন ভাবছে সে। এদিকে আতফিক ধীরে ধীরে নিচের দিকে দৃষ্টি রেখেই পেছাতে শুরু করে। সেটা দেখে শিয়ারা ছট করে বলে ফেলে, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। কি শুনতে বলেছিলে? এতক্ষণ যখন শোনোনি তখন আর শোনার প্রয়োজন নেই। আতফিক পেছন ঘুরে চলে যাওয়ার আগেই শিয়ারা আতফিকের বুকের সাথে মিশে যায়, ওর কোমর জড়িয়ে ধরে কান্না মিশ্রিত গলায় বলে, তুমি জানো না আভি, আমি পছন্দ করি না তোমার ড্রিঙ্ক করাটা। তুমি আমাকে না জানালেও আকিল আমাকে সেই প্রথমেই জানিয়েছিল এগুলো তোমার শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। আমি চাই না তোমার আর কোনো ক্ষতি হোক। এই 2 বছরে তুমি যে এসবের পরোয়া করনি, শরীর খারাপ করেছো, নিজের ক্ষতি করেছো, আমি খুব ভালোভাবেই জানি। তাই এগুলো স্ট্রিক্টলি বারণ করছি। না হলে প্রথমে তো পুরোপুরি বারণ করিনি, বলো কেন বোঝো না তুমি আমায়? শিয়ারা আর বলতে পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে। সঙ্গে সঙ্গে তা দেখে আতফিক শিয়ারাকে জড়িয়ে ধরে। শিয়ারার হাতের বাঁধন আরও শক্ত হয়ে যায় আতফিক জড়িয়ে ধরলে। অন্যদিকে দিয়ারা ক্লাবের বার সাইডে বসে আছে চুপচাপ। লাউড মিউজিক, সবার আনন্দ করা, ড্রিঙ্ক করা, সব কিছুর মাঝে দিয়ারা নিজের ভাবনার জগতে হারিয়ে রয়েছে। এত কি ভাবছে সে? দিয়ারা মনে মনে
আজ অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমি, কিন্তু এখন মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর না পেলেই ভালো হতো। কেন হলো এমন? কেন নিজেকে সামলে রাখতে পারলাম না আমি? আমি তো ঠিক করেছিলাম কখনো কারো প্রতি অনুভূতি সৃষ্টি হতে দেব না। তাহলে কিভাবে আমি দেবদাকে ভালোবেসে ফেললাম? এখন বুঝতে পারছি কেন ও আমার সামনে আসলে আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু করতো। ও কোনো কিছু বললে আমি কেন এড়িয়ে যেতে পারতাম না? ওর সাথে থাকতে আমার কেন এত ভালো লাগে? সারাদিন কেন ওকে নিয়েই ভাবছি। আর আজ যখন ওই মেয়েটা ওকে জড়িয়ে ধরলো, এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল সবাই যেন স্তব্ধ হয়ে গেছে। আমার পুরো পৃথিবীটাই নড়ে উঠছিল। আমি আমি ভালোবেসে ফেলেছি দেবদাকে। না, না, এসব কী ভাবছি আমি? হয়তো হয়তো এগুলো সব আমার ভালো লাগার মধ্যে পড়ে। আমি ওকে ভালোবাসতে যাবো কেন? কদিনেরই বা পরিচয় ওর সাথে আমার? এই কদিনে ভালোবাসা যায় নাকি আবার? ধুর। কিন্তু হঠাৎই দিয়ারার মাথায় নিজের দিদি আর আদ্ভিকের বিষয়টা মাথায় আসে। আদ্ভিক তো প্রথম দেখাতেই মন দিয়ে বসেছিল ওর দিদিকে। আবার সে নিজের মাথা থেকে ভাবনাগুলো ছেড়ে ফেলে আর নিজেকে বলে, ভিকিদা প্রথম দেখায় ভালোবেসেছে বলে যে আমিও ভালোবেসে ফেলেছি, তার কি মানে? আমি বেশি ভাবছি। ও হয়তো আমাকে নিয়ে এসব কিছুই ভাবে না। কিন্তু আমি যদি তাই হয় তাহলে কিন্তু যদি তাই হয় তাহলে ও কেন এত পরোয়া করে আমি কথা না বললে, ওকে ভুল বুঝলে? উফ, আমি আর কিছু ভাবতে পারছি না। দু আঙুল দিয়ে কপালের দুপাশ চেপে, ওয়েটার একটা স্ক্রচ দিন। ওয়েটার একটা গ্লাসে স্ক্রচ ঠেলে দিতেই দেয়ারা গ্লাসটা নিয়ে নেয়। সামনের দিকে ঘুরে গ্লাসে চুমুক দেওয়ার জন্য ঠোঁট ছোঁয়াতেই কেউ টেনে ওর হাত থেকে গ্লাসটা নিয়ে নেয়। ফুয়ার্তা, তুমি? দেবদা, তুমি এখানে কি করছো? দেবাংশু, কেন? অর্জুন চ্যাটার্জিকে অ্যাকসেপ্ট করেছিলি? অবশ্য করবি নাই বা কেন? সে তো তোকে নিয়ে এসেছে এখানে, তাই না? ইয়ে, না মানে আসলে আমি যখন আমার সাথে তোকে থাকতে বললাম তুই কি অজুহাত দিলি? না, তোকে বাড়ি ফিরতে হবে। এই তোর বাড়ি ফেরা, তাই না? ফেরার পথে অর্জুনের সাথে দেখা হয়ে গিয়েছিল। আমি যদি তোর ফ্ল্যাটে ড্রপ করে দিতাম তাহলে নিশ্চয়ই ফেরার পথে দেখাটা হতো না, তাই না? তোমার সমস্যাটা কোথায় আমাকে বলবে প্লিজ? আমি একজন অ্যাডাল্ট। আমার ইচ্ছা অনুযায়ী আমি যার সাথে ইচ্ছা তার সাথে যেখানে খুশি যেতে পারি। তুই বলতে চাইছিস আমার সাথে থাকতে তোর ইচ্ছা করছিল না? হ্যাঁ, তাই। আমার ইচ্ছা করছিল না তোমার সাথে থাকতে। প্লিজ আমাকে একা ছেড়ে দাও। কি সেটা তো অধিকার বোধ তোমার আমার উপর? কোনো অধিকার নেই আমার উপর তোমার, বুঝলে? দেবাংশু নিজের হাতের মুঠোটা শক্ত করে ধরে রাখে। নিজের চর শক্ত করে সরে যায় ওখান থেকে। দেবাংশু চলে যেতেই দিয়ারা যেন হাঁপ ছেড়ে বাঁচে। মনে মনে প্রশ্ন জাগে ওর মনে। সত্যি তো, কিসের এত অধিকার বোধ ওর আমার প্রতি? আমি যেমন তানিশাকে ওর সাথে দেখে মেনে নিতে পারিনি, দেবদাও কি অর্জুনকে? তাহলে কি দেবদাও আমার মতো সেম ফিল করছে? আমি ওর জন্য যা ফিল করি ও কি আমার জন্য? হঠাৎ করেই দেয়ারের একটা ভালো লাগা শুরু হলো। এমন সময় অর্জুন এসে ওকে ডান্স করার জন্য অফার করলে দেয়ারা প্রথমে না করে দেয়, কিন্তু তারপর বাধ্য হয় যেতে ডান্স ফ্লোরে। হালকা ডান্স করতে করতে ওর হঠাৎ চোখ যায় দেবাংশ ড্রিঙ্কের গ্লাস হাতে নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। দিয়ারা নিজেকে ছাড়িয়ে ওখানে যাবে তো ভাবতেই তানিশাকে দেবাংশুর কাছে যেতে দেখেও। দেবাংশু ওর সাথে কথা বলতে শুরু করলে দিয়ারা আর কিছু না বলে চোখ অন্যদিকে ফিরিয়ে নেয়। কি হয়েছে দিয়া? কি প্রবলেম? না, না, কিছু না। অর্জুন দিয়ারার চাহনি অনুযায়ী পেছন দিকে তাকাতেই দেখে দেবাংশু ওদের দিকে তাকিয়ে বসে আছে। দেবাংশুর চাহনি মুখের অভিব্যক্তি দেখে অর্জুন অবাক হয়, কিন্তু সব থেকে বেশি অবাক হয় যখন দেবাংশুর হাতে ড্রিঙ্কের গ্লাস দেখে। অর্জুন মনে মনে, দেব ড্রিঙ্ক করছে? সিরিয়াসলি? অর্জুন মাঝে মধ্যেই তাকাতে থাকে দেবাংশুর দিকে। সে বিশ্বাস করতে পারছে না দেবাংশু একের পর এক ড্রিঙ্ক শেষ করছে। একটা সময় গিয়ে যখনই ও দেখলো দেবাংশু একটা বোতল তুলে নিয়েছে হাতে, সঙ্গে সঙ্গেই সে দিয়ারার দিকে ফিরতে বাধ্য হলো। দিয়ারা, অর্জুন, আমাকে যেতে হবে। আমি তোমার সাথে পরে কথা বলে নিব। হ্যাঁ, কিন্তু কোথায় যাচ্ছ? আমি ড্রপ করে দিচ্ছি। আমি চলে যেতে পারবো। থ্যাংক ইউ আজকে কোম্পানি দেওয়ার জন্য। আমি আসছি। অর্জুন দেখলো দেবাংশু বেরিয়ে যাওয়ার পরপরই দিয়ারাও বেরিয়ে গেল ওখান থেকে। অর্জুন কিছু না বলে সেও ওখান থেকে বেরিয়ে যায়। সে আর আদ্ভিকের বুক থেকে মাথা তুলে দেখে আদ্ভিক
বেডের হেডবোর্ডে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। কি হয়েছে বলবে না আমাকে? আধিক শিয়ারার প্রশ্নটা শুনে চোখ খোলে, তারপর মাথা সোজা করে ওর দিকে তাকিয়ে বলে, বলবো। তার আগে তুমি বলো, তুমি রাগ করবে না? ঠান্ডা মাথায় পুরো বিষয়টা শুনবে। ঠিক আছে। শিয়ারা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো, যা দেখে আতপিক হালকা হাসলো। তারপর বলা শুরু করলো, আজকে তানিশা হঠাৎ করে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি জানতাম না ও আসবে, এটাও জানতাম না ও কিভাবে জানলো আমি ওখানে আছি। যা মনে হচ্ছে ফলো করছে আমাকে। তানিশাই ভয়েন অর্ডার করেছিল, আমি কিছুই করিনি। তানিশা? হুম, তানিশা। তানিশা দেবকে ফিরে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ও আমাকে এটার জন্য রিকোয়েস্ট করতে এসেছিল, যাতে আমি দেবের সাথে কথা বলি এই বিষয়ে। কিন্তু দেব তো তানিশাকে পছন্দ করে বলে মনে হয় না। তবে দেবের ওকে পছন্দ করার কারণটা কি? আগে তো ওরা রিলেশনে ছিল, তাই না? না, ওরা কখনো রিলেশনে ছিলই না। কি? ও হ্যাঁ, দেব দেব তো বলেছিল সেদিন। এটাও বলেছিল যে তোমাদের মধ্যেও ঝগড়া হয়েছে তানিশার কারণে। হুম, শিউ তানিশা এমন একটা মেয়ে যে কিনা সব করতে পারে নিজের স্বার্থের জন্য। আমি আর দেব যখন ক্লাসমেট ছিলাম, তখন তানিশাও আমাদের ক্লাসেই ছিল। প্রথম থেকে ওর টার্গেট হতো সেসব ছেলেরা যাদের টাকা আছে, যারা বড়লোক। ওকে দেখে তো মনে হলো ও অনেক হায়ার স্ট্যান্ডার্ড বিলং করে। হ্যাঁ, সেই জন্য ওর বন্ধু বলো, পার্টনার বলো, সবাই সেম স্ট্যান্ডার্ড থেকেই বিলং করুক, সেটাই ও চাইতো। টাকা পয়সার দরকার ওর ছিল না, ও শুধু নিজের স্ট্যাটাস মেনটেন করতে চাইতো, আর কিছুই না। এত দূর সব ঠিক ছিল, কিন্তু তারপর 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 আমাদের বন্ধুত্বটা একটু মজবুত হতেই তানিশা আমাকে একদিন জোর করে ওর ক্লাসের সাথে ক্লাবে যেতে, আর ওখানে গিয়ে আতিক বলতে যে ও আটকে যাচ্ছে। ও যে ভয় পাচ্ছে সেটা শিয়ারা ভালোভাবেই বুঝতে পারছে, যার কারণে ওর মনেও একটু ভয়ের সৃষ্টি হয়। আফি, তুমি আমাকে নিশ্চিতে বলতে পারো, যদি অতীতে তেমন কিছু হয়েও থাকে আমি কিছু মনে করব না, কারণ আমি তখন ছিলাম না। তুমি যেমন ভাবছো তেমন কিছুই না। আমি যতই নেশা করি না কেন, কোনো মেয়ের কাছে কখনো যাইনি। না আর যা না আমি, আর না দেব। দেব দেবও তোমার সাথে গিয়েছিল সেদিন? না, সেদিন যায়নি। আসলে তানিশার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে রোজই আমাদের ক্লাবে যাওয়া আসা লেগে থাকতো। সত্যি বলতে গেলে স্মোক থেকে নিয়ে ড্রিঙ্ক সব কিছুই তানিশা আমাদের ধরিয়েছিল। রোজকার মতো সেদিনও আমি ক্লাবে গিয়েছিলাম, তবে দেব যায়নি আমার সাথে। কিছুক্ষণ থাকার পর তানিশা আমাকে বলে আমার জন্য কিছু ওয়েট করছে। ক্লাবের ওপরের ফ্লোরে একটা ঘরে নিয়ে যায় আমাকে তানিশা। সেখানে অনেকগুলো ছেলে মেয়ে ছিল আমাদের এজের, বেশিরভাগ আমাদের ক্লাসমেট। কি করছিল ওরা সবাই ওখানে? হিরোইন নিচ্ছিল। সেদিন শিয়ারা হয়ে যায় কথাটা শুনে। কিছুক্ষণ সময় লাগে ওর বিষয়টা বুঝে ওঠার পরে শান্তভাবে জিজ্ঞেস করে, তুমি হিরোইন নিয়েছিল সেদিন? আদ্ভিক নীরবে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। দুজনেই কোনো কথা না বলে না। কিছুক্ষণ পর আতপিক নিজেই বলতে শুরু করে আবার, হিরোইন, কোকেন, সব কিছুই ট্রাই করেছি আমি। কোকেনটা আমি হোস্টেলে নিয়েছিলাম সবার আড়ালে, হিরোইনটা ক্লাবে। সেদিন আমার হোস্টেলে ফিরতে অনেক দেরি হয়ে গেলে দেব আমাকে জিজ্ঞেস করে কারণ। আমি কোনো মতে এড়িয়ে গিয়েছিলাম, বাট কোকেন যখন নিয়েছিলাম তখনও বোঝে যায়। আমার হুঁশ ফিরলেও আমাকে ভালোভাবে বোঝায় যে তানিশের সাথে না মিশতে। আমি ওকে কোনো উত্তর দিই না। আর সেটা কেন? কারণ আমি ঠিক করে নিয়েছিলাম আমি কোকেন নেব, আর সেটা তো আমাকে একমাত্র তানিশাই দিতে পারতো। হ্যাঁ, ইউ হ্যাভ নো আইডিয়া কোকেন নেওয়ার পর আমার কতটা ভালো লেগেছিল। আমি সব কিছু ভুলে গিয়েছিলাম, জাস্ট সব কিছু। শেয়ার আতফিকের থেকে দূরে সরে যায় কথাটা শুনে। আতফিক সেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে শেয়ারার দিকে তাকালে দেখে শেয়ার অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। আতফিক আশঙ্কা নিয়ে এক ঢোক গেলে শেয়ারার নাম ধরে জিজ্ঞেস করে, শিউ, গত 2 বছরেও কি তুমি? না, আমি সেদিন প্রথম এবং শেষবারের জন্য ওটা নিয়েছিলাম। তবে তবে একদিন দেব ইউনিভার্সিটি চেঞ্জ করে নেয়। জানি না ওর কী হলো। ও একদিন এসে হঠাৎ করে নিজের ব্যাগ গুছিয়ে নেয়। আমাদের ইউনিভার্সিটি যাওয়ার ফার্স্ট দিন ছিল সেদিন। আমি ওকে আটকানোর চেষ্টা করছিলাম অনেক, কিন্তু ও না কিন্তু ও না আমার দিকে তাকাচ্ছিল, না আমার সাথে কোনো কথা বলছিল। কেন? আমার তুমি আবার কোকেন নিয়েছিলে তাই? দেব কখনোই তখনই রেগে যায় যখন ওর কথা কেউ অমান্য করে, কিন্তু আমি তো ওর বলার পর আর ওই কাজটা করিনি। হ্যাঁ, আমি ওর সাথে কোনো কথা বলছিলাম না। ইভেন আমি সবার থেকেই ডিটাচড ছিলাম কয়েকদিন, কারণ আমি ভাবতে চেয়েছিলাম
আর এই সময়টা আমার নিজেকে দেওয়া জরুরি ছিল, যাতে আমি ঠিক ভুলের বিচারটা করতে পারি। তাহলে দেব কেন এমন করলো? আর তুমিই বা কেন যোগাযোগ করনি ওর সাথে? তানিশার কথায় আমার দুটো প্রশ্নের এই একটাই উত্তর, শিও। আমাকে ক্লিয়ার করে বলো, আমি বুঝতে পারছি না কিচ্ছু। তানিশা দেবকে বলেছিল আমি কোকেন চাই তানিশার কাছে। হ্যাঁ, দেব তাতেই রেগে যায় আর আমাকে এসে বলে দেব তানিশাকে বলেছে ও আমার মতো একটা ড্রাগ অ্যাডিক্টেড ছেলের সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না, বন্ধুত্ব দূরের কথা। মাই গড, আমরা দুজনেই তানিশাকে বিশ্বাস করেছিলাম এটা ভেবে যে তানিশার কী লাভ আমাদের মিথ্যে বলে। পরে যখন আমি এখানে এসে দেবকে দেখলাম, তখন দেব আমার সাথে কথা বলতে এলে আমাকে এটাই জিজ্ঞেস করি, একটা ড্রাগ অ্যাডিক্টেড ছেলের সাথে কথা বলতে এসেছেন যে? আপনি তো কোনো সম্পর্কই রাখতে চাননি। ওর সঙ্গে সঙ্গে বলে, যে দোষ করে তুই আমাকে কথা শোনাচ্ছিস? আমারই ভুল ছিল তোর সাথে কথা বলতে আসার, যে আমি কথা তখন শুনিনি। এখন কি শুনবে? এটার পরে আমি বলি যে আমি শুনেছিলাম ওর কথা। তারপরে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। কারণটা কারণটা কি এমন করার? দেবের উপর তানিশার রাগ ছিল। ওর প্রথম থেকে দেবকে নিজের বয়ফ্রেন্ড বানাতে চেয়েছিল। প্রথমে আমাকে টার্গেট করেছিল, যখন দেখলো আমার কোনো ইন্টারেস্ট নেই মেয়েদের ব্যাপারে, তখন ওর নজর দেবের উপর গিয়ে পড়লো। ও দেব ওকে বলে দিয়েছিল ও ইন্টারেস্ট নয় এইসবে, যেটাতে তানিশার কোনো প্রবলেম ছিল না। ও চেয়েছিল দেব যেন ওর সাথে থাকে, অন্য মেয়েদের সাথে কথা না বলে। তাই তখন ও আমাকে দেবকে বোঝাতে বলে, কিন্তু আমি দেবের সাথে যাইনি, আমি দেবের সাথে দিই। এজন্যই হয়তো ওর রাগ আমার উপরে হয় আর ও সিদ্ধান্ত নেয় আমাদেরকে আলাদা করবে। এদিকে ও সবাইকে বলে বলে বেরিয়েছে ও দেবের গার্লফ্রেন্ড। তাই জন্য দেব আরোই চেঞ্জ করে ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আমাদের যাওয়ার কথা ছিল ও যায়নি। ইভেন আমি জানতামও না কোন ইউনিভার্সিটিতে গিয়েছিল, কোথায় ছিল, কিচ্ছু জানতাম না আমি। পিনপত নীরবতা আবারও বিরাজ করতে শুরু করে। আতিক নিজের মুখটা দু হাতে ঢেকে নেওয়ার কিছুক্ষণ পর শিয়ারা বলে, দেবের রাগের কারণটা জায়েজ আফি। আমি তো বুঝতে পারছি না তুমি কেন তানিশাকে হেল্প করেছো, কী দরকার তোমার? আমি হেল্প করছি না শিও, আমি জাস্ট ওর কথাটা শুনলাম। আমি যদি ওকে বলে দিতাম দেব রাজি নয় এসবে, ও দেবকে বিরক্ত করতে শুরু করতো, যেটা হয়তো দিয়া আর দেবের সম্পর্কের জন্য ঠিক ঠিক নয় এখন। কিন্তু তুমি তো চেয়েছিলে দিয়াকে জেলাস ফিল করাতে নয়, দেবের প্রতি যে ওর ফিলিংস আছে সেটা ফিল করাতে। দেয়ার কষ্ট হয়েছে এখন দেবের সাথে অন্য একটা মেয়েকে দেখেছে। জেলাস ফিল তো তখন হতো যখন ওর অধিকার থাকতো, তখন ও দেবকে আটকাতেও পারতো, যেটা ও পারবে না যতক্ষণ না অধিকার পাচ্ছে। ও কি সেই অধিকারটা চায়? চাইলে বা কেন চায়? এটা বোঝাতে চেয়েছিলাম আমি দিয়াকে। আমার মনে হয় ওটাতে আমি সফল হয়েছি। তাই এখন যদি তানিশা বাড়াবাড়ি করে, তাহলে দিয়া সরেই যাবে দেবের জীবন থেকে। আদ্ভিক নিজের কথা শেষ করে শিয়ারার মুখের দিকে তাকালে দেখে শিয়ারা হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। ও সেটা দেখে জিজ্ঞেস করে, কি দেখছো ওভাবে? ভাবছি যে আদ্ভিক রায় চৌধুরী ভালোবাসার মানে বুঝতো না, আজ সে অন্য কাউকে ভালোবাসা বোঝানোর চেষ্টা করছে, অনুভূতি বোঝাচ্ছে। আদ্ভিক আলতো হাসে শিয়ারার কথা শুনে। হাসতে হাসতে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে শিয়ারার কোমর ধরে কাছে টেনে নেয়। ডান হাত গালে রেখে শিয়ারার চোখে চোখ রেখে বলে, আর এসবের কারণ তুমি আমার জীবনে না আসলে আমি কখনো এই অনুভূতিগুলো অনুভব করতে পারতাম না। ভালোবাসা যে একটা শব্দ নয়, একটা অনুভূতি, এটা বুঝতাম না। আর যা যা আমি বোঝাচ্ছি তার সবই আমি তোমার জন্য অনুভব করছি শিউ। আই লাভ ইউ সো মাচ। আদ্ভিক কথাগুলো বলতে বলতে শিয়ারার কাছে চলে আসে এবং ধীরে ধীরে ওর গলার স্বর পাল্টে যেতে থাকে। শেষের কথাটা একদম স্লো এবং সফট ভয়েসে বলে। শিয়ারার ঠোঁটে আলতোভাবে ঠোঁট ছোঁয় এবং সেখানে সেরকমভাবে স্থির হয়ে থাকে, সরে আসে না। শিয়ারা সারা শরীর জুড়ে একটা অদ্ভুত শিহরণ বয়ে যায়, যা আদ্ভিক যখনই ওকে আন্তরিকভাবে ছয় তখনই ও অনুভব করে। শিয়ারা আদ্ভিকের থেকে সরে এসে বলে, আই লাভ ইউ মোর বলে নিজের লজ্জা ভুলে আদ্ভিকের ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে আসে। আদ্ভিক জানো মনে মনে এটারই আশা করছিল, যা শিয়ারা ব্যর্থ হতে দেয়নি। অন্যদিকে দিয়ারা দেবাংশর পিছু নিয়ে উপস্থিত হয় দেবাংশর ফার্ম হাউসে।
দিয়ারা ঢুকতে গেলে সিকিউরিটি বাধা দেয়, কিন্তু ও যখন বলে ও দিয়ারা শিয়ারার বোন, তখন সিকিউরিটি আর আটকায় না, শুধু বলে, আমি এখানে অনেক দিন ধরে কাজ করি। দাদা বাবাকে কখনো এভাবে রাগে নেশা করে এখানে আসতে দেখিনি, না কখনো কোনো মেয়েকে আসতে দেখেছি। আমার মনে হয় একমাত্র আপনিই পারবেন দাদাবাবুর রাগ সামলাতে। ভেতরে যান আপনি। দিয়ারা কিছুটা ভয় পেয়ে ভিতরে গেল। ভেতরে গিয়ে ও ড্রয়িং রুমে দেখলো কেউ নেই, কিন্তু পাশে তাকাতেই দেখলো দেবাংশ একটা রাউন্ড চেয়ারে বসে আছে, আর ওর পেছনে যেখানে ওয়ালে অনেকগুলো সেলফ আছে, আর সেখানে নানান ধরনের হার্ড ড্রিঙ্কস এর বোতল সাজানো। দিয়ারা মনে মনে, ও এখনও কেন এত রেগে আছে? আমি কি খুব বাজে কিছু বলে ফেলেছি? আমি তো আমার মনে যেটা চলছিল সেটাই বললাম। ওর যদি আমার প্রতি কোনো ফিলিংস না থাকে তাহলে কেন এত মাইন্ড করার কথা নয় তো। দিয়ারা একটু বুক ভরে শ্বাস নিয়ে দেবাংশুর দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। দেবাংশু নিচের দিকে তাকিয়েছিল, যে না পায়ের আওয়াজটা টের পেয়ে দেয়ারার দিকে তাকালো। দেয়ারার আত্মা কেঁপে উঠল। দেবাংশুর ফর্সা মুখটা লাল হয়ে রয়েছে, সাথে চোখটাও। দেয়ারাকে দেখতেই দেবাংশু উঠে দাঁড়ালো, আর হাতে বোতলটা নিয়ে হালকা টলমল পায়ে ওর দিকে এগোতে শুরু করলো। দিয়ারা তা দেখে একটুও পেছায়নি, নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে। কেন এসেছিস সেখানে? সাথে নিজের বয়ফ্রেন্ডকে নিয়েও এসেছিস বুঝি? দেবাংশু দিয়ারাকে এক প্রকার স্ক্যান করতে থাকে, ওর চারপাশে ঘুরে ঘুরে। দিয়ারা নিজেকে একটু স্বাভাবিক করে শক্তি সঞ্চয় করে বলে, আমি একাই এসেছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই যে দিয়ারা আর কিছু বলতে পারে না, তার আগে দেবাংশু ওর সামনে সজোরে হাতের বোতলটা ভেঙে ফেলে। দিয়ারা শুধু চোখ বুজে মাথাটা একটু সরিয়ে নেয়, কিন্তু নিজের জায়গা থেকে সরে না।